বন্ধুরা, সিজেপি একবার ধর্মের প্রধানের পদত্যাগ আদায় করে নেওয়ার পর কি তারা আকাশে উঠতে শুরু করেছে? তারা গতকাল দিল্লিতে আবারও ঘোষণা করছে যে আগামী 5ই সেপ্টেম্বর থেকে তারা আগের চেয়েও বড় বিক্ষোভ প্রদর্শন করবে। এবার তাদের মূল দাবি হবে আগে করা ওয়াদাগুলো বাস্তব করা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করা। কিন্তু তাদের হয়তো এই আন্দাজ নেই, গতবার সরকারের দিক থেকে যে ভুলটি হয়েছিল তা এবার অমিত শাহ পুনরাবৃত্তি করার মেজাজে একদমই নেই। গতবার দলীয় পর্যায়ে নেতৃত্বভার জেপি নাড্ডার হাতে থাকলেও এবার স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ময়দানে নেমেছেন। দিল্লির বাতাসে এই মুহূর্তে এক অদ্ভুত চাঞ্চল্য দেখা যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কঠোর সিদ্ধান্তের পর যন্তর মন্ত্রকে সম্পূর্ণরূপে 20,000 সিআরপিএফ জওয়ানদের হাতে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এবার নিরাপত্তার দায়িত্ব শুধু দিল্লি পুলিশের ওপর ভরসা করে থাকে না, বরং আধা সামরিক বাহিনীর কঠোর নজরদারিতে থাকবে। প্রতিটি কোণায় তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে, ব্যারিকেডে সারি দাঁড়িয়ে গেছে আর রাজধানী হাই অ্যালার্টে রাখা হয়েছে। সিআরপিএফের কঠোর শৃঙ্খলা তৎপরতা দেখে বিক্ষোভকারীদের শিবিরে যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যারা গতবার ভিড় জমানো দাবি করেছিল তারা এবার যন্তর মন্তরের দিকে পা বাড়ানোর আগে 100 বার ভাবছে। প্রশ্ন শুধু একটি বিক্ষোভের নয়, প্রশ্ন দেশের রাজনীতি, আইন শৃঙ্খলার শান্তি বজায় রাখার। অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হঠাৎ আর কঠোর পদক্ষেপের পেছনে আসল কৌশলটা কি? সত্যি কি 5ই সেপ্টেম্বর দিল্লিতে কোনো বড় সংঘাত এড়ানো যাবে, নাকি সরকার আগের প্রতিটি পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার শক্ত চক্রব্যূহ তৈরি করে রেখেছে? আজকের এই বিশেষ আর রাষ্ট্রীয় স্বার্থ সংক্রান্ত বিশ্লেষণ আমরা দিল্লির এই পুরো নিরাপত্তা চক্রব্যূহের গল্পটি বিস্তারিতভাবে বুঝতে যাচ্ছি। কথা শুরু হয় সেখান থেকে, যখন সিজেপির তীব্র প্রতিবাদ ও বাড়তে থাকা চাপের মুখে সরকারকে নতি স্বীকার করতে হয়েছিল এবং কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিজের পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল। সেই বড় রাজনৈতিক ঘটনা আন্দোলনকারীদের মনোবল আকাশচুম্বী করে দিয়েছিল। তাদের মনে হয়েছিল তাদের চাপের কৌশল পুরোপুরি সফল প্রমাণিত হয়েছে এবং তারা যখন যা খুশি সিদ্ধান্ত মানিয়ে নিতে পারে। এই অতি উৎসাহের সংগঠনটি আবারও দিল্লির দিকে পা বাড়ানোর ঘোষণা দেয় এবং 5ই সেপ্টেম্বর তারিখে নির্ধারণ করে যে এবার তাদের দাবিগুলো আগের চেয়েও বেশি কঠোর। একদিকে আগের প্রতিশ্রুতিগুলোর ওপর অবিলম্বে আমল করা আর অন্যদিকে সরাসরি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি তুলে তারা সরাসরি সরকারের ভাবমূর্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে গতবারের পরিস্থিতি আর এবার প্রস্তুতির মধ্যে আকাশ পাতালের পার্থক্য রয়েছে। গতবার আন্দোলনের সময় সমস্ত ব্যবস্থা, কৌশলগত দিক প্রধানত দলীয় স্তরে জেপি নাড্ডার কাছে ছিল। তখনকার প্রশাসনিক শিথিলতা এবং দিল্লি পুলিশের সীমাবদ্ধতার সুযোগ নিয়ে বিক্ষোভকারীরা যন্তর মন্তরে বিশাল ভিড় জমাতে সক্ষম হয়েছিল, যার ফলে পুরো দিল্লিতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। সেই পুরো ঘটনা থেকে শিক্ষা নিয়ে কেন্দ্র সরকার পরিষ্কার করে দিয়েছে যে তারা তাদের পুরনো ভুল আর দ্বিতীয়বার করবে না। যেমনই 5ই সেপ্টেম্বর এই নতুন বিক্ষোভের তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টেবিলে পৌঁছায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই কমান্ড থেকে নিজের হাতে তুলে নেন, সরাসরি নির্দেশ জারি করে যে রাজধানীর নিরাপত্তার ব্যবস্থার সাথে কোনো আপোষ করা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবার নিরাপত্তার পুরো কাঠামোকেই বদলে দিয়েছে। দিল্লির পুলিশকে কেবল বাইরের বেষ্টনী আর ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, যেখানে মূল মোর্চায় 20,000 সিআরপিএফ জওয়ান মোতায়েন করা বড় সিদ্ধান্ত নেওয়া হয়। যন্তর মন্তর আর সংসদ মার্গের চারপাশে অবৈধ 3 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। দ্রুত প্রতিক্রিয়া দলকে আধুনিক সরঞ্জামের সাথে প্রস্তুত রাখা হয়েছে, যাতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ করা যায়। পুরো এলাকায় ড্রোন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। দিল্লির সীমানাগুলোতে কড়া পাহারা বসানো হয়েছে। আধা সামরিক বাহিনীর এই ব্যাপক উপস্থিতি বিক্ষোভের আয়োজকদের অবাক করে দিয়েছে, কারণ সবাই জানে সিআরপিএফের কঠোর শৃঙ্খলার সামনে গতবারের মতো ছাড় পাওয়া এখন অসম্ভব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কড়া অবস্থানের পর এবার আন্দোলনের ভেতরে কৌশল বড় ধরনের পরিবর্তন দেখা যায়। যে সমর্থক স্থানীয় নেতারা আগে যন্তর মন্তরে পৌঁছে শক্তি প্রদর্শন বড় বড় দাবি করেছিল, তারা আধা সামরিক বাহিনী ভারী মোতায়েনের পর এখন পা পেছাতে শুরু করেছেন। 20,000 সিআরপিএফ জওয়ানের উপস্থিতিটি স্পষ্ট করে দিয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হলে তাৎক্ষণিক আর কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই কারণে সোশ্যাল মিডিয়ার যে পরিবেশ আগে আক্রমণাত্মক দেখাচ্ছিল তা এখন অনেকটাই মন্থর হয়ে পড়েছে এবং আয়োজকরা ভেতরে বৈঠকগুলোতে তাদের পরবর্তী কৌশল নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। প্রশাসনিক পর্যায়ে এবার পুরো প্রস্তুতি আগের চেয়েও অনেক বেশি জোরদার রাখা হয়েছে। দিল্লির সমস্ত প্রধান প্রবেশদ্বার, মেট্রো স্টেশন এবং স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা সংস্থাকে পুরোপুরি সক্রিয় করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি নজরদারির অর্থ হলো প্রতিটা ছোট বড় ঘটনার লাইভ রিপোর্ট সরাসরি উচ্চ পর্যায়ে পাঠানো হচ্ছে। যে কোনো ভিড়
এক জায়গায় জমা হওয়ার আগেই তা নিয়ন্ত্রণ করার কৌশল তৈরি করা হয়েছে, যাতে সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রা ও যানবাহন ব্যবস্থার উপর এর কোনো নেতিবাচক প্রভাব না পড়ে। সরকারের এই কড়া বার্তা কেবল একটি বিক্ষোভের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ভবিষ্যতের জন্য একটি স্পষ্ট সংকেত যে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নিজের মতামত প্রকাশের অধিকার সবার রয়েছে, কিন্তু চাপ সৃষ্টি করে রাজধানীর শান্তি আর নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার অনুমতি কাউকে দেওয়া হবে না। গতবারের রাজনৈতিক শিথিলতার পরে বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই পুরো দায়িত্ব নিজের কাঁধে নেওয়া প্রমাণ করে যে কেন্দ্র সরকার এবার কোনো স্তরে কোনো ঝুঁকি নেওয়ার মেজাজে নেই। বন্ধুরা, ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত প্রস্তুতি এবং আমাদের এই বিশ্লেষণে যদি আপনার সঠিক মনে হয়, তবে এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আপনার মতে রাজধানীতে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যন্তর মন্ত্রের সিআরপিএফ মোতায়েনের এই সিদ্ধান্ত কি সঠিক নাকি ভুল? আপনার নিরপেক্ষ মতামত কমেন্ট বক্সে লিখে আমাদের অবশ্যই জানান। দেশ বিদেশের এমন বড় কৌশলগত আর রাজনৈতিক খবরের সঠিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন চাপতে একদমই ভুলবেন না, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট আপনার হাতছাড়া না হয়। চলুন এবার জেনে নেওয়া যাক অমিত শাহ এমন কি সিদ্ধান্ত নিয়েছে যার ফলে সিজিপির মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভূতপূর্ব সিদ্ধান্ত কেবল নিরাপত্তা ব্যবস্থা বদলে দেয়নি, বরং পুরো রাজনৈতিক আর প্রশাসনিক কার্যপ্রণালীর উপর এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। যখন 20,000 আধা সামরিক বাহিনী মোতায়েনের খসড়া তৈরি করা হয়েছিল, তখন এর পেছনে কেবল ভিড় আটকানো একমাত্র উদ্দেশ্য ছিল না, এর সরাসরি বার্তা ছিল সমস্ত সংগঠন আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর জন্য, যারা ধরে নিয়েছে যে রাজনীতিকে অবরুদ্ধ করে বা জনজীবন স্তব্ধ করে যে কোনো দাবি আদায় করে নেওয়া যায়। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যেভাবে একদিকে একটি বড় রাজনৈতিক জয় হিসেবে তুলে ধরা হয়েছিল, তা কোথাও না কোথাও সরকারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর প্রশাসনিক নিয়ন্ত্রণের ওপর গভীর প্রশ্ন তুলে দিয়েছে। এই কারণে এবার কৌশল পুরোপুরি আক্রমণাত্মক আর যে কোনো ধরনের সমঝোতার ঊর্ধ্বে রাখা হয়। যন্তর মন্তরের এলাকাটি ঐতিহাসিক শান্তিপূর্ণ বিক্ষোভ আর জনগণের কণ্ঠস্বরের কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু গত কিছু বছরে যেভাবে একটি দীর্ঘমেয়াদ ঘেরাও করা আর জনসাধারণ জনজীবন ব্যাহত করার মাধ্যমে হিসেব ব্যবহার করা শুরু হয়েছিল, তা নিরাপত্তা সংস্থাগুলোর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। দিল্লির হৃৎপিণ্ড বলা চলে এমন এলাকা থেকে সামান্য দূরেই দেশের সংসদ, রাষ্ট্রীয় ভবন এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র মন্ত্রণালয়গুলোতে অবস্থিত এমন অত্যন্ত স্পর্শকাতর এলাকা যদি হাজার হাজার অনিয়ন্ত্রিত ভিড় জমা হয়ে যায়, তবে তা কেবল স্থানীয় আইন শৃঙ্খলা সংকট আর থাকে না, বরং সরাসরি জাতীয় নিরাপত্তার জন্য এক বড় ঝুঁকি হয়ে দাঁড়ায়। বিষয়টি মাথায় রেখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি হস্তক্ষেপ করেন এবং পরিষ্কার করেন যে কোনো সংগঠনকে শক্তি প্রদর্শনের নামে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলা ছাড় দেওয়া হবে না। এই পুরো ঘটনাক্রমের প্রভাব এখন সেই সংগঠনগুলোর উপর স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যারা এই আন্দোলনকে পর্দার আড়াল থেকে সমর্থন দিচ্ছিল। যতক্ষণ পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব কেবল স্থানীয় পুলিশের কাছে ছিল, ততক্ষণ আলোচনার পথ আর কৌশলগত শিথিলতার সুযোগ থাকত। স্থানীয় প্রশাসনই প্রায় পরিস্থিতি আলোচনার মাধ্যমে সামলানোর চেষ্টা করে কঠোর পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকত, যার সুযোগ নিয়ে আয়োজকরা ধীরে ধীরে চাপ বাড়িয়ে নিত। কিন্তু যখন দায়িত্ব শৃঙ্খলা পরায়ণার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধা সামরিক বাহিনীর হাতে চলে আসে, তখন সেখানে কেবল নিয়ম আর নিরাপত্তা প্রোটোকল মেনে চলা হয়। কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সেস সিআরপিএফ জওয়ানদের মোতায়েনের মনস্তাত্ত্বিক প্রভাব এটাই ছিল যে আন্দোলনের রূপরেখা তৈরি করা কৌশলবিদরা এখন তাদের কৌশল পুনর্নির্বাচনা করতে বাধ্য হচ্ছে। এছাড়া আবার গোয়েন্দা সংস্থা কেবল দিল্লির সীমানাতে নয়, বরং সেই সমস্ত রাজ্যের প্রধান কেন্দ্রগুলোতে নজরদারি বাড়িয়েছে, যেখান থেকে কর্মী আর সমর্থকরা দিল্লির দিকে রওনা হওয়ার সম্ভাবনা ছিল। রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল এবং প্রধান মহাসড়কগুলোতে আগেই সতর্কবার্তা অবলম্বন করা হচ্ছে, যাতে কোনো বড় দলকে রাজধানীর কাছাকাছি আসার আগেই ট্র্যাক করা যায়। সরকারের এই বহুমাত্রিক কৌশল একটি নিশ্চিত করার জন্য 5ই সেপ্টেম্বর দিল্লির সাধারণ জীবনযাত্রা, অফিসগামী মানুষ, বাণিজ্যিক কর্মকাণ্ড যেন কোনো খারাপ প্রভাব না পড়ে এবং দেশের রাজধানী আইনের প্রশাসন পুরোপুরি শক্তভাবে বজায় থাকে। প্রশাসনিক আর কৌশলগত পর্যায়ে এবার কার পরিকল্পনা কেবল দিল্লির সীমানার মূল অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি, বরং পুরো ব্যবস্থার মধ্যে একটা অভূতপূর্ব সমন্বয় রেখে সক্রিয় করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সরাসরি নিয়ন্ত্রণে আসার পর কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের পাশাপাশি দ্রুত প্রতিক্রিয়া দলের বিশেষ কন্টিনজেন্টগুলোকে এই সমস্ত সংকীর্ণ আর স্পর্শকাতর রাস্তায় মোতায়েন করা হচ্ছে, যেখান থেকে যে কোনো ধরনের অনুমতি যাতায়াত হতে পারে। নিরাপত্তা কর্মকর্তারা স্পষ্টভাবে একটি বহুতল নিরাপত্তা বলয়কে তৈরি করে ফেলেছে, যা অতিক্রম করা যে কোনো অনিয়ন্ত্রিত ভিড়ের জন্য অসম্ভব।
এই ঘেরাওয়ের প্রধান উদ্দেশ্য হলো শান্তিপূর্ণ আলোচনা অজুহাতে যে কোনো ধরনের নৈরাজ্য বা সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা প্রথম পদক্ষেপেই পুরোপুরি ব্যর্থ করে দেওয়া। এই কঠোর প্রশাসনিক মনোভাব আন্দোলনকারী ও তাদের কৌশলবিদদের এক অনেক বড় মনস্তাত্ত্বিক ধাক্কা দিয়েছে। আগে যেখানে বিক্ষোভের সময় বিশাল ভিড় দেখিয়ে প্রশাসনিক ব্যবস্থার উপর চাপ তৈরি করার কৌশল দেওয়া হতো, সেখানে এবার 20,000 প্রস্তুত জওয়ানের উপস্থিতি এই বার্তা পরিষ্কার করে দিয়েছে যে আইন ও নিয়ম যে কোনো চাপের ঊর্ধ্বে। তৃণমূল পর্যায় থেকে আসা রিপোর্ট অনুযায়ী যে কর্মীরা আগে দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে বসেছিলেন, তারা এখন তাদের স্থানীয় নেতৃত্বের কাছে পরিস্থিতি স্পষ্ট করার দাবি জানাচ্ছে। তারা খুব ভালো করে অনুবাদন করেছে যে আধা সামরিক বাহিনীর শৃঙ্খলার তাদের কাজের পদ্ধতি স্থানীয় পুলিশ থেকে অনেকটাই ভিন্ন, যেখানে যে কোনো ধরনের অনুমোদিত ঘেরাও বা সরকারি সম্পত্তি বিনষ্ট করার চেষ্টা করা হলে কোনো প্রকার বিলম্ব ছাড়াই কঠোর আইনি পদক্ষেপ নিশ্চিত। এর পাশাপাশি ডিজিটাল আর সাইবার নজরদারি সেলকে পুরো অ্যালার্ট মোডে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া গুজব, উস্কানিমূলক বার্তা আর ভিড় জমানোর জন্য তৈরি এই অনলাইন গ্রুপগুলোর ওপর 24 ঘন্টা নজরদারি রাখা হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলো পরিষ্কার নির্দেশ দিয়ে দিয়েছে, যেসব উপাদান পরিবেশ নষ্ট করা বা মানুষকে বিভ্রান্ত করে আইন শৃঙ্খলার বিরুদ্ধে উস্কানি দেওয়ার কাজ করে, তাদের বিরুদ্ধে কঠোর ধারায় ব্যবস্থা নেওয়া হবে। এই পদক্ষেপটি এই কারণেই নেওয়া হয়েছে যাতে আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে যে কোনো বিভ্রান্তিকর প্রচার সময় থাকতে রোকা যায় এবং রাজধানী নাগরিকদের মধ্যে যেন কোনো ধরনের ভয় বা বিভ্রান্তি পরিবেশ তৈরি না হতে পারে। অর্থনৈতিক, সামাজিক দৃষ্টি থেকে এই পুরো ঘটনাক্রমের একটি বিশাল দিক রয়েছে। দিল্লির মতো বিশাল মহানগরী যখন কোনো বড় বিক্ষোভ অনিয়ন্ত্রিত হয়, তখন তার সরাসরি প্রভাব পড়ে লাখ লাখ দিনমজুর, ছোট দোকানদার, অফিসকামী ও কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থীদের ওপর। ঘন্টার পর ঘন্টা যানজট, রাস্তা অবরুদ্ধ থাকার কারণে কোটি কোটি টাকার বাণিজ্যিক ক্ষতিও হয়। কেন্দ্র সরকারের এই কড়া অবস্থানের প্রতি রাজধানীর ব্যবসায়ী সমাজ ও সাধারণ নাগরিকদের নীরব সমর্থন মিলছে, কারণ তারাও চান না যে কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সংঘাতের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা আবার লাইনচ্যুত হোক। আইন শৃঙ্খলার এই সুদৃঢ় প্রস্তুতি একটি স্পষ্টভাবে আদর্শ বা দর্শায় যে দেশের বিকাশ এবং রাজধানীর গতিশীলতাকে কোনো চাপের কাছে জিম্মি হতে দেওয়া হবে না। পরিশেষে 5ই সেপ্টেম্বর প্রস্তাবিত বিক্ষোভ কেবল একটি সংগঠন বা সরকারের ভেতরে সংঘাত হিসেবে থাকেনি, বরং এটি এই বিষয়ে পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে যে দেশের রাজধানীতে আইনের শাসন আর নাগরিকদের নিরাপত্তা কতদূর সর্বাগ্রে। যেখানে একসঙ্গে সিজিপি তার পুরনো দাবি নতুন দাবি নিয়ে শক্তি প্রদর্শন চেষ্টা করেছিল, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 20,000 সিআরপিএফ জওয়ান মোতায়েন করে কঠোর সিদ্ধান্ত পুরো সমীকরণকে একদিকে বদলেই দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সরাসরি নজরদারি আর কঠোর প্রশাসনিক কৌশল এটি স্পষ্ট করে দিয়েছে যে কোনো ধরনের রাজনৈতিক চাপ বা নৈরাজ্যের সামনে প্রশাসনিক ব্যবস্থাকে নত হতে দেওয়া হবে না। এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, 5ই সেপ্টেম্বরে এই আন্দোলনে কি কোনো বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হবে, নাকি নিরাপত্তা বাহিনীর এই কঠোর ঘেরাওয়ের সামনে বিক্ষোভকারীরা তাদের কৌশল বদলাতে বাধ্য হবে? এই পুরো ঘটনাটিতে আপনার মতামত কি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যন্ত্রমন্ত্রের নিরাপত্তা সরাসরি সিআরপিএফের হাতে তুলে দেওয়ার এই সঠিক সিদ্ধান্ত কি সঠিক? আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি বিশ্লেষণটি আপনার সঠিক তথ্যবল মনে হয় তবে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ বিদেশের এমন গুরুত্বপূর্ণ আর কৌশলগত ঘটনাবলীর সাথে যুক্ত আমাদের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।